গ্রাম ঘুরঘুটিয়া, পোস্ট পলাশী, জেলা নদিয়া, ৩রা নভেম্বর ১৯৭৪। শ্রী প্রদোষচন্দ্র মিত্র মহাশয় সমীপেষু। সবিনয় নিবেদন। আপনার কীর্তিকলাপের বিষয় অবগত হইয়া আপনার সহিত একটিবার সাক্ষাতের বাসনা জাগিয়াছে। ইহার একটি বিশেষ উদ্দেশ্যও আছে অবশ্যই, সেটি আপনি আসিলে জানিতে পারিবেন। আপনি যদি ৭৩ বৎসরের বৃদ্ধের এই অনুরোধ রক্ষা করিতে সক্ষম হন, তবে অবিলম্বে পত্র মারফত জানাইলে বাধিত হব। ঘুরঘুটিয়া আসিতে হইলে পলাশী স্টেশনে নামিয়া ৫.৫ মাইল দক্ষিণে যাইতে হয়। শিয়ালদহ হইতে একাধিক ট্রেন আছে, তন্মধ্যে ৩৬৫ আপ লালগোলা প্যাসেঞ্জার দুপুর ১টা ৫৮ ছাড়িয়া সন্ধ্যা ৬টা ১১ পলাশী পৌঁছায়। স্টেশনে আমার গাড়ি থাকিবে। আপনি রাত্রে আমারই গৃহে অবস্থান করিয়া পরদিন সকালে ১০:৩০ একই ট্রেন ধরিয়া কলিকাতায় ফিরিতে পারিবেন। ইতি আশীর্বাদক শ্রী কালীকিঙ্কর মজুমদার। চিঠিটা পড়ে ফেলুদাকে ফেরত দিয়ে বললাম, পলাশী মানে কি সেই যুদ্ধের পলাশী? ফেলুদা বলল, আর কটা পলাশী আছে ভাবছিস বাংলাদেশে? তবে তুই যদি ভাবিস যে সেখানে এখনো অনেক ঐতিহাসিক চিহ্ন ছড়িয়ে রয়েছে, তাহলে ভুল করবি। কিচ্ছু নেই। এমনকি সিরাজদৌল্লার আমলে যে পলাশ বন থেকে পলাশীর নাম হয়েছিল, তার একটি গাছও এখন নেই। তুমি কি যাবে? ফেলুদা চিঠির দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, বুড়ো মানুষ ডাকছে ভাবে, তাছাড়া উদ্দেশ্যটা কি সেটা জানারও একটা কৌতূহল হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, পাড়া গাঁয়ে শীতকালের সকাল সন্ধেতে মাঠের উপর কেমন ধোঁয়া জমে থাকে দেখেছিস? গাছগুলোর গুঁড়ি আর মাথার উপরটা খালি দেখা যায়, আর সন্ধেটা নামে ঝপ করে, আর তারপরেই কনকনে ঠান্ডা। আর না, এসব কতকাল দেখিনি। তোপসে, দে তো একটা পোস্টকার্ড। চিঠি পৌঁছতে ৩-৪ দিন লেগে যেতে পারে। হিসেব করেই ফেলুদা যাবার তারিখটা জানিয়েছিল কালীকিঙ্কর মজুমদারকে। আমরা সেই অনুযায়ী ৩৬৫ আপ লালগোলা প্যাসেঞ্জার চেপে পলাশী পৌঁছালাম ১২ই নভেম্বর রবিবার সন্ধ্যা ৬:৩০। ট্রেনের কামরা থেকেই ধান ক্ষেতের উপর ছপ করে সন্ধ্যা নামা দেখেছি। স্টেশনে যখন পৌঁছালাম তখন চারিদিকে বাতিটাতি জ্বলে গেছে, যদিও আকাশ পুরোপুরি অন্ধকার হয়নি। কালেক্টর বাবুর কাছে টিকিট দিয়ে বাইরে বেরিয়ে যে গাড়িটা চোখে পড়ল, সেটাই যে মজুমদার মশাইয়ের গাড়ি তাতে কোনো সন্দেহ নেই। এরকম গাড়ি আমি কখনো দেখিনি। ফেলুদা বলল, ছোটবেলায় এক-আধটা দেখে থাকতে পারে, তবে নামটা শোনা এটুকু বলতে পারে। কাপড়ের হুডওয়ালা অ্যাম্বাসাডারের চেয়ে ১.৫ লম্বা আমেরিকান গাড়ি, নাম হাফ মোবিল। গায়ের গাঢ় লাল রং এখানে ওখানে চটে গেছে। হুডের কাপড়ে ৩ জায়গায় তাপ্পি। তাও কেন জানি গাড়িটাকে দেখলে বেশ সমীহ হয়। এমন গাড়ির সঙ্গে উর্দি পরা ড্রাইভার থাকলে মানাতো ভালো। যিনি রয়েছেন তিনি পরে আছেন সাধারণ ধুতি আর সাদা শার্ট। তিনি গাড়িতে হেলান দিয়ে সিগারেট খাচ্ছিলেন। আমাদের এগিয়ে আসতে দেখে সেটা ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, মজুমদার বাড়িতে আপনারা? ফেলুদা বলল, আগে হ্যাঁ, ঘুরঘুটিয়া। আসুন। ড্রাইভার দরজা খুলে দিলেন। আমরা ৪০ বছরের পুরনো গাড়িটির ভেতর ঢুকে সামনের দিকে পা ছড়িয়ে হেলান দিয়ে আরাম করে বসলাম। ড্রাইভার হ্যান্ডেল মেরে স্টার্ট দিয়ে গাড়ি ঘুরঘুটিয়ার দিকে রওনা করিয়ে দিলেন। রাস্তা ভালো নয়, গাড়ির স্প্রিংও পুরনো, তাই আরাম বেশিক্ষণ টিকল না। তবুও পলাশীর বাজার ছাড়িয়ে গাড়ি গ্রামের খোলা রাস্তায় পড়তেই চোখ আর মন একসঙ্গে জুড়িয়ে গেল।
ফেলুদা ঠিকই বলেছিল। ধানে ভরা ক্ষেতের ওপরে গাছপালায় ঘেরা ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, আর তারই আশেপাশে জমাট বাঁধা ধোঁয়া ছড়িয়ে বিছিয়ে আছে মেঘের মতো, মাটি থেকে ৮-১০ হাত উপরে। চারিদিক দেখে মনে হচ্ছিল একেই বোধহয় বলে ছবির মতো সুন্দর। এরকম একটা জায়গায় যে আবার একটা পুরনো জমিদার বাড়ি থাকতে পারে, সেটা বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু মিনিট 10 চলার পর রাস্তার দুপাশের গাছপালা দেখে বুঝতে পারলাম আম, জাম, কাঁঠাল ভরা একটা বাগানের মধ্যে দিয়ে চলেছি। তারপর রাস্তাটা ডান দিকে ঘুরে একটা পোড়া মন্দির পেরোতেই সামনে দেখতে পেলাম নবহতখানা সমেত একটা শ্যাওলা ধরা প্রকাণ্ড সাদা ফটক। আমাদের গাড়িটা 3 বার হর্ন দিয়ে ফটকের ভেতরে ঢুকতেই সামনে বিশাল বাড়িটা বেরিয়ে এলো। পিছনে সন্ধ্যার আকাশ থেকে লাল টাল উবে গিয়ে এখন শুধু একটা গাঢ় বেগুনি ভাব রয়েছে। অন্ধকার বাড়িটা আকাশের সামনে একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। বাড়িটার অবস্থা যে প্রায় জাদুঘরে রাখার মতো, সেটা কাছে গিয়েই বুঝতে পারলাম। দেয়ালে স্যাঁতা ধরেছে, সর্বাঙ্গে পলেস্তারা খসে গিয়ে ইট বেরিয়ে পড়েছে। সেই ইটের মধ্যেও আবার ফাটল ধরে তার ভেতর থেকে গাছপালা গজিয়েছে। গাড়ি থেকে নেমে ফেলুদা প্রশ্ন করল, এদিকে ইলেকট্রিসিটি নেই বোধহয়। ড্রাইভার বলল, আজ্ঞে না, 3 বছর ধরে শুনছি আসবে আসবে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আমরা যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে উপর দিকে চাইলে দোতলার অনেকগুলো ঘরের জানলা দেখা যায়, কিন্তু তার একটাতেও আলো আছে বলে মনে হলো না। ডান দিকে কিছু দূরে ঝোপঝাড়ে ফাঁক দিয়ে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, যাতে টিম টিম করে একটা লণ্ঠন জ্বলছে। বোধ হয় মালি বা দারোয়ান বা ওইরকম কেউ থাকতে পারে। মনে মনে বললাম, ফেলুদা ভালো করে খোঁজ খবর না নিয়ে কোথায় এসে হাজির হলো কে জানে। একটা লণ্ঠনের আলো এসে পড়ল বাড়ির সদর দরজা দিয়ে বাইরের জমিতে। তারপরেই একজন বুড়ো চাকর এসে দরজার মুখটাতে দাঁড়ালো। ইতিমধ্যে ড্রাইভার গাড়িটাকে নিয়ে গেছে বোধহয় গ্যারেজের দিকে। চাকরটা ভুরু কুঁচকে একবার আমাদের দিকে দেখে নিয়ে বলল, ভেতরে আসুন। আমরা দুজনে তার পিছন পিছন বাড়ির ভিতর ঢুকলাম। লম্বায় চওড়ায় বাড়িটার যে অনেকখানি জায়গা জুড়ে আছে সেটা বুঝতে পারছিলাম, কিন্তু আর সবই কেমন যেন ছোট ছোট। দরজাগুলো বেটে বেটে, জানালাগুলো কলকাতার যে কোনো সাধারণ বাড়ির জানালার অর্ধেক। ছাদটা প্রায় হাত দিয়ে ছোঁয়া যায়। ফেলুদাকে জিজ্ঞেস করতে বলল, 150-200 বছর আগের বাংলাদেশের জমিদার বাড়িগুলোর বেশিরভাগই নাকি এরকমই ছিল। লম্বা বারান্দা পেরিয়ে ডান দিকে ঘুরে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই একটা আশ্চর্য নতুন জিনিস দেখলাম। ফেলুদা বলল, একে বলে চাপা দরজা। ডাকাতদের আটকাবার জন্য এরকম দরজা তৈরি হতো। এই দরজা বন্ধ করলে আর খাড়া দাঁড়িয়ে থাকে না, ভাঁজ হয়ে মাথার উপরে সিলিংয়ের মতো টেরচা ভাবে শুয়ে পড়ে। দরজার গায়ে যে ফুটোগুলো দেখছিস, সেগুলো দিয়ে বল্লম ঢুকিয়ে ডাকাতদের খুঁচিয়ে তাড়ানো হতো। দরজা পেরিয়ে একটা লম্বা বারান্দা, তার শেষ মাথায় কুলুঙ্গিতে একটা প্রদীপ জ্বলছে। তারই পাশে একটা দরজা দিয়ে একটা ঘরে গিয়ে ঢুকলাম আমরা 3 জনে। এই ঘরটা বেশ বড়, আরো বড় মনে হতো যদি এত জিনিসপত্র না থাকতো। একটা প্রকাণ্ড খাট ঘরের প্রায় অর্ধেকটা দখল করে আছে। তার মাথার বাম পাশে একটা টেবিল, তার পাশে একটা সিন্দুক, এছাড়া চেয়ার রয়েছে 3টে, একটা এমনি আলমারি, আর মেঝে থেকে ছাদ অবধি বইয়ের ঠাসা। বাঁ পাশে একটা টেবিল, তার পাশে একটা সিন্দুক, এছাড়া
চেয়ার রয়েছে, আর রয়েছে খাটের উপর কম্বল মুড়ি দিয়ে শোয়া একজন বৃদ্ধ ভদ্রলোক। টেবিলের উপর রাখা একটা মোমবাতির আলো তার মুখে পড়েছে, আর সেই আলোতে বুঝতে পারছি সাদা দাঁড়ি গোঁফের ফাঁক দিয়ে ভদ্রলোক আমাদের দিকে চেয়ে হাসছেন। কালীকিঙ্কর মজুমদার বললেন, বসুন। নাকি বসো বলবো? তুমি তো দেখছি বয়সে আমার চেয়ে অর্ধেকেরও বেশি ছোট। তুমি বলি, কি বলো? নিশ্চয়ই। ফেলুদা আমার কথা চিঠিতেই লিখে দিয়েছিল, এখন আলাপ করিয়ে দিল। একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের দুজনেরই নমস্কারের উত্তরে উনি কেবল মাথা নাড়লেন। খাটের সামনেই দুটো পাশাপাশি চেয়ারে বসলাম আমরা দুজন। ভদ্রলোক হালকা হেসে জিজ্ঞেস করলেন, চিঠিটা পেয়ে কৌতূহল হয়েছিল নিশ্চয়ই? না হলে আর এত দূরে আসি? বেশ বেশ। মজুমদার মশাই সত্যিই খুশি হয়েছেন, এটা বেশ বোঝা যাচ্ছিল। না এলে আমি দুঃখ পেতাম, মনে করতাম তুমি দাম্ভিক, আর তাছাড়া তুমিও একটা পাওনা থেকে বঞ্চিত হতে। অবশ্যই জানি না এসব বই তোমার আছে কিনা। ভদ্রলোকের দৃষ্টি টেবিলের দিকে ঘুরে গেল। 4টে মোটা মোটা বই রাখা রয়েছে মোমবাতির পাশে। ফেলুদা উঠে গিয়ে বইগুলো নেড়েচেড়ে দেখে বলল, সর্বনাশ, এই যে দেখছি সবই দুষ্প্রাপ্য বই, আর প্রত্যেকটা আমার পেশা সম্পর্কে। আপনি নিজে কি কোনো কালে? ভদ্রলোক হেসে বললেন, না, আমি নিজে কোনোদিন গোয়েন্দাগিরি করিনি। ওটা বলতে পারো আমার যুবা বয়সের একটা শখ বা হবি। আজ থেকে 52 বছর আগে আমাদের পরিবারে একটা খুন হয়, পুলিশ লাগানো হয়। ম্যালকম বলে এক সাহেব গোয়েন্দা খুনি ধরে দেয়। সেই ম্যালকমের সঙ্গে কথাবার্তা বলে আমার গোয়েন্দাগিরি সম্পর্কে কৌতূহল হয়। তখনই এইসব বই কিনি। সেই সঙ্গে বেশি গোয়েন্দা কাহিনী পড়ারও খুব শখ হয়। এমিল গ্যাবেরিওর নাম শুনেছ? হ্যাঁ হ্যাঁ, উৎসাহের সঙ্গে বলে উঠল ফেলুদা। ফরাসি লেখক, প্রথম ডিটেকটিভ উপন্যাস লেখেন। মাথা নেড়ে বললেন কালীকিঙ্কর মজুমদার। তার সব কটা বই আমার কাছে আছে, আর তাছাড়া এডগার অ্যালেন পো, কোনান ডয়েল, এ তো আছেই। বই যা কিনেছি তার সবই 40 বছর বা তারও বেশি আগে। তার চেয়ে বেশি আধুনিক কিছু নেই আমার কাছে। আজকাল অবশ্যই এই লাইনের কাজ অনেক বেশি অগ্রসর হয়েছে। অনেক সব নতুন বৈজ্ঞানিক উপায় আবিষ্কার হয়েছে। তবে তোমার বিষয় যেটুকু জেনেছি তাতে মনে হয় তুমি আরো সরলভাবে, প্রধানত মস্তিষ্কের উপর নির্ভর করে কাজ করছো, আর বেশ সাকসেসফুলি করছো। কথাটা ঠিক বলেছি কি? সাকসেসের কথা জানি না, তবে পদ্ধতি সম্বন্ধে যেটা বললেন সেটা ঠিক। সেটা জেনেই আমি তোমাকে ডেকেছি। ভদ্রলোক একটু থামলেন। ফেলুদা নিজের জায়গায় ফিরে এসেছে।
মোমবাতির স্থির শিখাটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কালীকিঙ্কর বাবু বললেন, আমার যে শুধু 70-এর উপর বয়স হয়েছে তা নয়, আমার শরীরও ভালো নেই। আমি চলে গেলে এসব বইয়ের কি দশা হবে জানি না। তাই ভাবলাম অন্তত এই কটা যদি তোমার হাতে তুলে দিতে পারি, তাহলে এগুলোর যত্ন হবে, কদর হবে। ফেলুদা অবাক হয়ে তাকের বইগুলোর দিকে দেখছিল। বলল, এসবই কি আপনার নিজের বই? কালীকিঙ্কর বাবু বললেন, বইয়ের শখ মজুমদার বংশে একমাত্র আমারই। আর নানা বিষয়ে যে উৎসাহ ছিল আমার, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তা তো বটেই। আর্কিওলজির বই রয়েছে, আর্টের বই, বাগান সম্বন্ধে বই, ইতিহাস জীবনী, ভ্রমণ কাহিনী, এমনকি থিয়েটারের বইও তো দেখছি। তার মধ্যে বেশ কিছু নতুন বলে মনে হচ্ছে। এখনো বই কেনেন নাকি? তা কিনি বই কি, রাজেন বলে আমার একটি ম্যানেজার গোছের লোক আছে। তাকে মাসে 2-3 বার করে কলকাতায় যেতে হয়। তখন লিস্ট করে দিই, ও কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসে। ফেলুদা টেবিলের উপর রাখা বইগুলোর দিকে দেখে বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। কালীকিঙ্কর বাবু বললেন, বইগুলো নিজের হাতে করে তোমার হাতে তুলে দিতে পারলে আরো বেশি খুশি হতাম। কিন্তু আমার দুটো হাতই অকেজো হয়ে আছে। আমরা দুজনেই একটু অবাক হয়ে ভদ্রলোকের দিকে চাইলাম। উনি হাত দুটো কম্বলের তলায় ঢুকিয়ে রেখেছেন ঠিকই, কিন্তু সেটার যে কোনো বিশেষ কারণ আছে সেটা বুঝতে পারিনি। আর্থারাইটিস জানো তো, যাকে সোজা বাংলায় বলে গেঁটে বাত। হাতের আঙ্গুলগুলো আর ব্যবহার করতে পারি না এখন। বেশি আমার ছেলে কিছুদিন হলো এখানে এসে রয়েছে, নইলে আমার চাকর গোকুলি আমাকে খাইয়ে টাইয়ে দেয়। আপনার চিঠিটা কি আপনার ছেলে লিখেছিলেন? না, ওটা লিখেছিল রাজেন। বৈষয়িক ব্যাপারগুলো ওই দেখে। ডাক্তার ডাকার দরকার হলে গাড়ি করে নিয়ে আসে বহরমপুর থেকে। পলাশিতে ভালো ডাক্তার নেই। লক্ষ্য করছিলাম ফেলুদার দৃষ্টি মাঝে মাঝে চলে যাচ্ছে ঘরের কোনায় রাখা সিন্দুকটার দিকে। ও বলল, আপনার সিন্দুকটার একটু বিশেষত্ব আছে বলে মনে হচ্ছে। তালা চাবির ব্যবস্থা নেই দেখছি। কম্বিনেশনে খোলে বুঝি? কালীকিঙ্কর বাবু হেসে বললেন, ঠিক ধরেছ। একটা বিশেষ সংখ্যা আছে, সেই অনুযায়ী নবটা ঘোরালে তবে খোলে। এইসব অঞ্চলে এককালে ডাকাতদের খুব উপদ্রব ছিল। জানো তো, আমার পূর্বপুরুষই তো ডাকাতি করে জমিদার হয়েছে। তারপর আবার আমরাই ডাকাতের হাতে লাঞ্ছনা ভোগ করেছি। তাই মনে হয়েছিল তালার বদলে কম্বিনেশন করলে
হয়তো আর একটু নিরাপদ হবে। কথাটা শেষ করে ভদ্রলোক ভুরু কুঁচকে কি যেন ভাবলেন। তারপর তার চাকরের নাম ধরে একটা হাঁক দিলেন। প্রায় সঙ্গে সঙ্গে বুড়ো গোকুল এসে হাজির হলো। কালীকিঙ্কর বাবু বললেন, একবার খাঁচাটা আনো তো গোকুল, এদের দেখাবো। গোকুল কয়েক সেকেন্ডের মধ্যেই একটা খাঁচায় একটি টিয়া নিয়ে এসে হাজির। মোমবাতির আলোয় টিয়ার চোখ দুটো জ্বলজ্বল করছে। কালীকিঙ্কর বাবু পাখিটার দিকে চেয়ে বললেন, বলো তো মা, ত্রিনয়ন, ত্রিনয়ন, বলো তো। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর আশ্চর্য পরিষ্কার গলায় পাখি বলে উঠল, ত্রিনয়ন, ও ত্রিনয়ন। আমি তো পাখিকে এত পরিষ্কার কথা বলতে কখনো শুনিনি। কিন্তু ওখানেই শেষ না, সঙ্গে আরো দুটো কথা জুড়ে দিল টিয়া, একটু জিরো। তারপর আবার পুরো কথাটা পরিষ্কার করে বলে উঠল টিয়া, ত্রিনয়ন, ও ত্রিনয়ন, একটু জিরো। ফেলুদার ভুরু কুঁচকে গেছে। বলল, ত্রিনয়নকে? কালীকিঙ্কর বাবু হো হো করে হেসে উঠে বললেন, সেটি বলবো না তোমাকে, শুধু এইটুকুই বলবো যে যেটা বলছে সেটা হলো একটা সংকেত। 12 ঘন্টা সময় আছে তোমার। দেখো তো তুমি সংকেতটা বার করতে পারো কিনা। আমার সিন্দুকের সঙ্গে সংকেতটার যোগ আছে, বলে দিলাম। ফেলুদা বলল, টিয়াকে ওটা শেখানোর পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা জানতে পারি কি? নিশ্চয়ই পারো, বললেন কালীকিঙ্কর মজুমদার। বয়সের সঙ্গে অধিকাংশ মানুষের স্মরণ শক্তি কমে আসে, সেটা জানো তো? বছর 3 আগে একদিন সকালে হঠাৎ দেখি সিন্দুকের সংকেতটা মনে আসছে না। বিশ্বাস করবে, সারাদিন চেষ্টা করেও নম্বরটা মনে করতে পারিনি। শেষটায় মনে পড়ল মাঝরাত্রিরে। নম্বরটা লিখে রাখিনি কোথাও, কারণ কখন যে কার কি অভিসন্ধি হয় সেটা তো বলা যায় না। তাই মনে হয়েছিল ওটা মাথায় রাখাই ভালো। আমার ছেলে জানতো, কিন্তু সে থাকে বাইরে বাইরে। তাই পরদিনই একটি টিয়া সংগ্রহ করে নম্বরটা একটা সাংকেতিক চেহারা দিয়ে পাখিটাকে উড়িয়ে দিই। এখনো মাঝে মাঝেই সংকেতটা বলে ওঠে। অন্য পাখি যেমন বলে, রাধা কিষান বা ঠাকুর ভাত দাও,